অপ্রত্যাশিত যানজট নানা কারণে আমাদের অনুষ্ঠানটি শুরু করতে একটু দেরি হয়ে গেল, তাই কালক্ষেপ না করে আমরা অনুষ্ঠানটি এখানে শুরু করছি। আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি শ্রীমতী ঝর্ণা কর। ঝর্ণাদি বিভিন্ন সাংস্কৃতিক এবং সমাজ কল্যাণমূলক সংস্থার সাথে যুক্ত রয়েছেন। উনি একজন সুদক্ষ সংগঠক এবং পরিচালক। ওনার পরিচালনায় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছে। আমি আমাদের সবার তরফ থেকে ঝর্ণাদিকে স্বাগত জানাই। এবার আমি অনুরোধ করব আমাদের সংস্থার অধ্যক্ষ শ্রী অরবিন্দ মিত্রকে, উনি যেন এসে ঝর্ণাদির হাতে একটি পুষ্পস্তবক তুলে দেন। আমি ঝর্ণাদি এবং বাবুদা দুজনকে অনুরোধ করছি সামনে। দাদা একটু বান্নারটাকে একটু নিয়ে ওটা বান্নার হ্যাঁ এইবার ওটা দিলে মাছ কি করলেন কি করছো? ধন্যবাদ ধন্যবাদ ঝর্ণাদি। এবার আমি শ্রী অরবিন্দ মিত্রকে আরেকটু কষ্ট দেবো, আরেকবার সামনে আসতে বলছি। কিছুদিন আগে আমাদের কার্যকারিণী সমিতির একটি সভা হয়েছিল, সেই ব্যাপারে অরবিন্দদা আমাদের শহরের বাদলদার কাছ থেকে আমরা কিছু শুনে নেব এবং ভবিষ্যতের দিশা নির্দেশও ওনার কাছ থেকে পাবো বলে আশা করি। বাদলদা। নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের এমনিতেই একটু শুরু করতে দেরি হয়ে গেছে, তাই এই আলোচনার বিষয়টা আমরা খুব সংক্ষেপ করার চেষ্টা করছি। আপনারা সবাই জানেন যে আমরা যখন থেকে এই অধিবেশন শুরু করেছি, আমরা প্রথমে অধিবেশন শুরু করি একটা আলোচনা দিয়ে, তারপরে আমরা কবিতায় চলে যাই। মাঝখানে গত 4 মাস এই আলোচনাটা স্থগিত ছিল, হয়তোবা আমার অবর্তমানে সেটা হয়নি তাই। কিন্তু আবার আজকে আমরা এই আলোচনায় আসছি এই কারণেই যে কিছু বলার আছে, কিছু জানানোর আছে। যখনই আমাদের কিছু জানানোর থাকবে, কমিউনিকেট করার প্রয়োজন আমরা মনে করব, তখনই আমরা এই আলোচনার মাধ্যমেই সেটাকে আপনাদের কাছে তুলে ধরব, কারণ আমরা সবাইকে নিয়ে এগোতে চাই। আমরা যেমন সিদ্ধার্থ এখনই বলল যে আমরা আমাদের কার্যকরী সমিতির একটা সভা দেখেছিলাম কয়েকদিন আগে, এবং সেই সভায় অনেক বিষয় আলোচনা হয়েছে। সন্ধ্যা 6:30 থেকে রাত 9:30 অবধি আমরা অনেক আলোচনা করেছি। তার মধ্যে মূলত যে আলোচনার যে বিষয়টি আপনাদের কাছে বলাটা প্রয়োজন বলে মনে করছি, সেটা হলো এরকম। যখন আমরা শুরু করেছিলাম, প্রায় 1 বছর কিছু মাস হলো, তখন মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে আমরা শুরু করেছিলাম। তারপর আস্তে আস্তে আমাদের সদস্য সংখ্যা বাড়তে থাকে, বাড়তে বাড়তে আজকে আমাদের সদস্য সংখ্যা 46। এখন আপনারা সবাই জানেন যে আমরা প্রতি মাসে একটি অধিবেশন করি। উদ্দেশ্য হচ্ছে যে বাচিক শিল্পীদের একটা চর্চা কেন্দ্রে একটা চর্চার সুযোগ দেওয়া। এই চর্চার সুযোগটা সে তখনই পায় যখন সে নিয়মিতভাবে একটা জায়গায় মিলিত হয় এবং চর্চা করে, তার আবৃত্তি শোনে, আবৃত্তি সে নিজে করে, তখনই তার আস্তে আস্তে উন্নতিও হয়।
কিন্তু একটা সময়ের ব্যাপার আছে। আমরা তো ভাড়া করা জায়গায় অধিবেশন করি, এই জায়গাটা আমরা কিছুক্ষণের জন্য ব্যবহার করার জন্য নিয়েছি এবং সেখানে নিয়ম হচ্ছে আমাদের 2 ঘন্টার মধ্যে আমাদের এই অধিবেশন শেষ করতে হয়। অর্থাৎ আমরা যদি 6টায় শুরু করি 8টায় আমরা শেষ করার চেষ্টা করি। এই 6টা থেকে 8টার মধ্যে করতে গেলে আমরা খুব বেশি হলে 25 জনকে আমরা সুযোগ দিতে পারি, তার বেশি হলে আমরা 2 ঘন্টার মধ্যে শেষ করতে পারি না। এখন যদিও আমাদের সদস্য সংখ্যা 46, কিন্তু মোটামুটি ভাবে আমরা দেখি অ্যাভারেজ মিলে আমাদের 23-25 এরকম একটা উপস্থিতি থাকে। তাই আমাদের মোটামুটি ভাবে এখনো পর্যন্ত সময়ের মধ্যেই আমরা রাখতে পারছি অধিবেশনকে। কিন্তু অনেকেই এখন ইচ্ছা প্রকাশ করছেন আমাদের এখানে যোগদান করার। বিশেষ করে আমরা যে বাৎসরিক অনুষ্ঠানটা করলাম বিলনিতে, তারপর থেকে যেন প্রচারটা অনেক বেশি হয়ে গেছে এবং অনেক মানুষ আসছেন। আমাদের সেক্রেটারি সুস্মিতা, তার কাছেও অনেকে অ্যাপ্রোচ করছেন, অনেকেই আসছেন এবং ইচ্ছা প্রকাশ করছেন তারা যোগদান করতে চান। না বলার ঠিক সঙ্গত কোনো কারণ নেই। আমরা কোনো যুক্তিতেই বলতে পারি না যে না আমরা বন্ধ করে দিয়েছি, আমরা নতুন মেম্বার নেব না, কারণ তাহলে আমাদের কোনো গ্রোথ হয় না, আমরা আটকে পড়ি একটা জায়গায়। সুতরাং আমরা নিতে চাই, বিশেষ করে যারা দক্ষ পারদর্শী, যারা প্রকৃত অর্থে বাচিক শিল্পী, তাদের তো আমরা চাই তারা আমাদের মধ্যে আসবে। কিন্তু আমরা ওই সময়ের ব্যাপারটা নিয়ে একটুখানি আমরা অসুবিধায় পড়ে যাচ্ছি। তাই এই নিয়ে আমরা একটুখানি সুদীর্ঘ চর্চা করেছি এবং চর্চার পরে আমরা এই সিদ্ধান্তে এলাম যে আমরা যদি মাসে 2টো দিন রাখি অধিবেশনের জন্য, যেমন আমরা শুক্রবারে করি 3rd ফ্রাইডে 4th ফ্রাইডে, বা 2nd শুক্রবার 3rd শুক্রবার, এরকম ধরনের 2টো শুক্রবার আগের থেকে আমরা জানিয়ে দিলাম সবাইকে। হতে পারে কারণ প্রথম শুক্রবারটা শুট করছে না, সে দ্বিতীয় শুক্রবারটা অপশন দিতে পারে, সেই অপশন তার কাছে একটা সুযোগ রইল, সে যে কোনো একটা শুক্রবারে আসতে পারে। আমি আশা বলতে এখানে বলার কথা বলছি, কজন বলছে আসতে কারোকে বারণ করবো না, যে কজন মেম্বার আছেন সবাই আসবে, সবাই দুদিনই আসবেন, কিন্তু তিনি বলবেন একদিনই, যে কোনো একদিন, প্রথম দিন বা দ্বিতীয় দিন। তাহলে প্রথম দিনে যারা আসবেন বলে জানিয়েছেন তাদের আমরা যদি সিরিয়ালি দেখি, কোথাও একটা কাট অফ রাখতে পারি। ধরুন 23 জন বা 25 জন রাখতে চাই, 25 জনে কাট অফ করলেও 25 জনের পরে যারা জানিয়েছেন তাদের আমরা দ্বিতীয় দিনে দিয়ে দিলাম, আর দ্বিতীয় দিনে আরো কয়েকজনকে মিলে এই দুটো এরকমভাবে সাজিয়ে নেওয়া যেতে পারে। এরকম ধরনের একটা প্রপোজাল এসেছে। তো এটা আপনাদের জানিয়ে দিচ্ছি এই কারণেই যে এর মধ্যে প্রথম শুরুতে একটু অসুবিধা হবে ব্যাপারটা ম্যানেজ করতে। স্বাভাবিক, যে কোনো জিনিস এই প্রথম যখন ইমপ্লিমেন্টেড হয় তখন একটা টিচিং ট্রাবল কিছু থাকে গোড়া থেকে। তো এই সেটাকে একটু আমাদের ওভারকাম করতে হবে, এটাকে কিছু করার নেই। কিন্তু যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা আরো সদস্য আমাদের সদস্যতা আরো দিতে পারি, আমরা মেম্বারশিপ আরো বাড়াতে পারি। এবং যখন মেম্বারশিপ 55 ক্রস করে যাবে তখনই আমরা এই নতুন যে পদ্ধতির কথা আমি বললাম এখন, সেটাতে আমরা সুইচ ওভার করে যাব। এই মোটামুটি আমাদের আইডিয়া আছে। এই ব্যাপারে যদি আপনাদের কিছু বক্তব্য থাকে, আজকে আমরা এই নিয়ে খুব বেশি বিশদ চর্চা করছি না সময়ের কথা ভেবে। আপনারা আপনাদের যদি কারোর মনে হয় যে না এর মধ্যে কিছু অসুবিধা আছে, ধরে নেবো যে সবার সম্মতি আছে, কিন্তু যদি কারোর মনে হয় এর মধ্যে কিছু অসুবিধা আছে, তাহলে কি ধরনের অসুবিধা আপনারা ফোর্সই করছেন, মনে হচ্ছে যে এই ধরনের একটা প্রবলেম দেখা দিলেও দিতে পারে, সেটা হোয়াটসঅ্যাপে দয়া করে জানিয়ে দিন। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে
ওটা এই সমস্ত আলোচনাগুলো করে নিয়ে তারপরে আমরা ফাইনাল ডিসিশন দেব। এইটা আমার বলার ছিল। আশা করি পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এছাড়া আর নতুন করে কিছু বলার নেই। আমরা নবীন সবই শুরু করেছি। আমরা আজকে খুবই খুশি শ্রীমতী ঝর্ণা কর আমাদের মধ্যে রয়েছেন, ওনাকে আমরা স্বাগত জানাই। এবং আমরা যেমন খুবই নবীন, উনি যে সংস্থা থেকে আসছেন সেটা প্রবীণতম বলা যেতে পারে, সুতরাং ওনার অভিজ্ঞতা অনেক বেশি। আমরা সবশেষে ওনার অভিজ্ঞতা থেকে কিছুটা উপকৃত হব বলে আশা করছি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ বাবুরা। সময় অপ্রতুল, তাই বেশি কথা বলবো না। আমি শুধু একটু একটা কথা বলে দেবো যে আমরা শুনলাম যে আমাদের যে মাসিক অধিবেশন হয় সেটা মাসে 2টি অধিবেশন করার চেষ্টা করবো আমরা ভবিষ্যতে। সেক্ষেত্রে এটা হবে পাক্ষিক অধিবেশন। একটা কথা মনে রাখতে হবে, এটা আমার ব্যক্তিগত আবেদন সবার কাছে, আমরা কিন্তু একটা পরিবার। ধরুন দুটো শুক্রবারের কথা বলা হলো, প্রথম শুক্রবারে 27-28 জনের আবেদন এসে গেল, সবাইকে সময় দেওয়া সম্ভব নয়। তখন হয়তো অন্যদেরকে কিছু মানুষকে পরের দিন সুযোগ দেওয়া হবে। এই সিদ্ধান্তটা কিন্তু মেনে নিতে হবে। তখন যদি আমরা ভাবি ককে দেওয়া হলো, খকে দেওয়া হলো, গকে দেওয়া হলো, আমাকে কেন দেওয়া হলো না, এই সংকীর্ণতার উপরে আমরা আশা করি আমরা সকলেই বেরিয়ে আসতে পারবো। আর কালক্ষেপ না করে আমি আজকে সঞ্চালিকা শ্রীমতী চম্পা ধরকে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার জন্য। চম্পা। নমস্কার, শুভ সন্ধ্যা। বাচিক মঞ্জুরি আয়োজিত আজকে সান্ধ্য কবিতা পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করার দায়িত্বে থাকছি আমি, চম্পা ধর। আজ 23শে অগস্ট। অগস্ট মানে একদিকে 15ই অগস্ট দেশ জুড়ে উদযাপিত হয় স্বাধীনতা দিবস, আবার এই দিনে জন্মেছিলেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, যিনি তার লেখার মাধ্যমে বাঙালিকে যেভাবে ভাবতে শিখিয়েছেন তা অকল্পনীয়। আর কিন্তু কিছুদিন আগে পেরিয়ে এলাম কবিগুরুর প্রয়াণ দিবস। তিনি তো আমাদের মন খারাপ, আনন্দ, যে কোনো পরিস্থিতির সঙ্গী। তাদের কবিতা ও কথা নিয়ে থাকবো পুরো অনুষ্ঠানে। আর থাকবেন অবশ্যই আপনারা। আজকের অনুষ্ঠানের প্রথম কবিতা পরিবেশনা করবেন শর্বরী গুপ্ত। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শর্বরীর নিবেদন কবি সুবোধ সরকারের সুকান্ত আপনাকে। নমস্কার, শুভ সন্ধ্যা। সঞ্চালিকা আমার কবিতার নাম বলে দিয়েছেন। সুবোধ সরকার একজন জনপ্রিয়, আধুনিক কালে জনপ্রিয় ও সুপরিচিত কবি। তার কবিতা সুকান্ত আপনাকে। প্রবাদ আছে, ঈশ্বর যাদের খুব ভালোবাসেন তারা খুব কম সময়ে, আমি আবার শুরু করছি। সুকান্ত আপনাকে। প্রবাদ আছে, ঈশ্বর যাদের ভালোবাসেন
তারা খুব কম বয়সে মারা যান। আমি ঈশ্বর মানি না, আপনিও মানতেন না। ওই তো ওইটুকু ছেলে আপনি, একটা থাপ্পড় খেলে উঠে দাঁড়ানোর জোর ছিল না গায়ে। শীর্ণ কাঁধ, সরু কবজি, সন্ধ্যেবেলা কাঁপতে কাঁপতে বেঁচে থাকা। যাদবপুরে বেডে যখন আপনি শুয়ে, তখন সারা ইউরোপ কাঁপছে কমিউনিজমের। আমেরিকা ভুরু কুঁচকে কাঠি দিয়ে ঘেঁটে দেখছে কার্ল মার্কসের লেখা। তখন আপনি একটি রোগা ছেলে, কি ভয়ঙ্কর সব লেখা লিখছিলেন। ভয় করতো না? বেয়নের দূরের কথা, পুলিশ আপনার কলার ধরে মরা বেড়ালের মতো ডাস্টবিনে ফেলে দিলে আপনি কি করতেন? ওই তো আপনার ফুসফুস, ওই তো আপনার শরীর। গোটা শরীরে জল জল করত চোখ। কি অপূর্ব দুটো চোখ, একটা চোখে শ্রাবণ, একটা চোখে কিউবার মতো রাগ। আমি দেখতে পাই দুটো শীর্ণ হাত আপনি এগিয়ে দিচ্ছেন। একটা হাত প্রিয়তমাসের দিকে, একটা হাত চেপে ভাড়ার পিঠে, যেন আপনি আর চেয়ে একটা সাইকেলে চেপে বেরিয়ে পড়েছেন। যেন সারা রাত ল্যাটিন আমেরিকায় সাইকেল চালিয়ে ভোরবেলা পৌঁছবেন পাবলো নেরুদার বাড়ি। না, তখনও আপনি যাদবপুরের বেডে। কত আগে আপনি সতর্ক করে দিয়েছিলেন, জোরদার, জমিদার, সন্দ্রে মজুমদার। আপনি বেঁচে থাকলে কি হতো জানি না। সমস্ত জমির মালিক আবার ফিরে আসছে মেদিনীপুরে, বীরভূমে, বাঁকুড়ায়। মেদিনীপুরে যতটুকু জমি আছে তার চেয়ে বেশি জমির মালিক হতে চায় কারা? এই পৃথিবীতে যতটুকু জমি আছে তার চেয়ে বেশি জমি তো আর কেউ পেতে পারে না। আপনি বেঁচে থাকলে আজ কি লিখতেন জানি না, কিন্তু যা লিখে গেছেন, যেভাবে লিখে গেছেন, বেপরোয়া সেই লেখার পায়ের কাছে বসার যোগ্যতাও আমার নেই। একটা বিপজ্জনক লাইন লিখেই ভয়ে মরি। বারবার কেটে, শিল্প দিয়ে ধুয়ে, জামা জুতো পরিয়ে তবে ছাপতে দেই। ধন্যবাদ সর্বরী। এখন আমাদের শোনাবেন চন্দনা চ্যাটার্জি, আধুনিক কবি রামচন্দ্র পালের অন্য ছবি অন্য রকম। নমস্কার, আমার আজকের নিবেদন কবি রামচন্দ্র পালের লেখা অন্য ছবি অন্য রকম। হাঁকতে হাঁকতে ফেরিওয়ালা ছবি দেখছি, আমার কাছে নামিয়ে ছাঁকা, বলল হেসে, কোনটা নেবে? এটা দেখো কি বাহারি, হই হই রঙের মাঠ কাটারি, রামধনু শোক, সুখের মতো রং কিরবির, রঙিন ছবি, স্বপ্ন তরুণ। পছন্দ নয়? না না, আমি চাইছি একটা অন্য কিছু, অন্য ছবি, অন্য রকম। বেশ, তাহলে এটা নাও, সবাই কেনে। পথের পাশে বেঁধে দিলাম ছোট্ট একটা নিজের বাড়ি, সামনে আছে ফুলের বাগান, ভিতর ঘরে অপেক্ষমান তোমার জন্যে পুরুষ কাঁটায় লজ্জা জটিল অথই নারী, এবং আছে ঘাট বাঁধানো ঢেউ তৃপ্তি কুচি পাড়ের আয়না পুকুর, লাফাও ঝাঁপাও স্নান করে নাও, কিংবা তুমি ভিজিয়ে পালো ইচ্ছে মতন সাঁতার কাটো। চাইলে তুমি সেই পুকুরে খুশি মতন দুটো একটা পদ্ম টদ্ম ফুটিয়ে নিও। সব মিলিয়ে কেমন একটা নরম নরম সুখের আরাম। পছন্দ নয়? না না, আমি অন্য সবার অন্য জীবন,
আমি চাইছি এমন একটা অন্য কিছু, অন্য রকম। আচ্ছা, তবে এইটা দেখো, উদাম মাঠে এঁকে দিলাম বাউন তুলে পথের সিঁথি, পাগড়ি বেঁধে একতারা নাও, ঠোঁটে মুঠুই গান কুড়িয়ে, গান কুড়িয়ে, গান কুড়িয়ে ইচ্ছে মতন অদৃশ্য হও। শাল তমালের ছায়ায় ছায়ায় লাল মাটি কি নীল আকাশে খেয়াল খুশি হাওয়ায় ভাসু। পছন্দ নয়, সে যে বড় একলা জীবন, মানুষ ছেড়ে পালিয়ে যাওয়ার একটু আমার সদিচ্ছা নেই। চাইছি যেটা ঠিক এটা নয়, অন্য কিছু, অন্য রকম। ফেরিওয়ালা ফিরে যাচ্ছি, ফিরে যাচ্ছি অন্য পথে। আবার ফিরে হাত তুলে যেই ডাকতে যাব, দেয়াল ঘড়ির পেন্ডুলামে অস্থিরতার ঘন্টা বাজে, ঘন্টা বাজে অন্য রকম। চাইছি যেটা ঠিক সেটা কি, ঠিক সেটা কি, অন্য রকম, অন্য জীবন। নমস্কার। ধন্যবাদ চন্দনা। কবিগুরু জীবন দেবতার কাছে প্রার্থনা করছে ভারতবাসী যেন আবার জেগে ওঠে তাদের নিজস্ব মহিমা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল। কবিতাটি পরিবেশনা করবেন অনুমিত্রা রায়। আজকের আমার কবিতা নৈবেদ্যকাল থেকে প্রার্থনা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারের রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্যুলি হৃদয়ে উচ্ছ্বাসতে উচ্ছ্বাসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে। দেশে দেশে দিশে দিশে সর্বদারা ঠায়, অজস্র সহস্রবিধ চরিতার্থ তাই। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতে ফেলে নাকি কাশি। যেথা তুচ্ছ আকাশের আবার পথ ফেলে নাকি রাশি। পৌরসেরে করেনি সবধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নিত্যয় আঘাত পরিকৃত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। ধন্যবাদ অনুমিত্রা। এবার শুনুন স্বরচিত কবিতা শোনাবেন চন্দনা মুখার্জি। বলায় না আজকে আমরা স্বরচিত কবিতা হা বর্বরী, এটা মহাভারতের থেকে নেওয়া। আসলে ভীমের পুত্র ছিলেন ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র বর্বরী। তার মর্মন্তুদ কাহিনী নিয়ে আমি এই কবিতা লিখেছি। হা বর্বরী। পাঞ্চজন্যে নিনাদ ভেসে আসছে, গান্ধীবের টঙ্কার শুনছি। উত্তর ভূখণ্ড জুড়ে পরময় ভন্তরক ছায়া। হে কৃষ্ণ, আমি ভীম পৌত্র বালক বর্বরী,
এই মহাযুদ্ধে শহীদ হতে চাই। মাতা মৌরবী ভালে রক্ত তিলক এঁকে দিয়েছেন, শিরে পরিয়েছেন উষ্ণীষ। আমি প্রস্তুত হে প্রভু। পিতামহী হিড়িম্বা পাণ্ডব পুত্রবধূ, তবে আমি কেন পাণ্ডব নই? পিতামহী হতাশ্বাস হয়ে দিনাতিপাত করেন। দ্বিতীয় পাণ্ডব কি তাকে বিস্তৃত হয়েছে? কেন এই প্রবঞ্চনা ভেবে বড় নির্বিন্ন হই। অনেক অনির্ণেয় প্রশ্ন মনে জাগে। হে মাধব। বর্বরিকের কথায় বিস্মিত হলেন কৃষ্ণ। বালকের অনুপম মুখশ্রী, সুঠাম দেহ, সমুজ্জ্বল কায়া, ঘন পল্লবিত নয়ন, আহা কি মাধুর্য মণ্ডিত অবয়ব! দুই চক্ষু হতে বিচ্ছুরিত প্রজ্ঞা, তার প্রতিটি বাক্য করুণা ঘন। এই বালক রথী মহারথীদের সম্মুখীন হবে। বালক বর্বরিক প্রণিপাত হয়ে মধুকণ্ঠে বলে, হে মধুসূদন, আমি বনচারী, কিন্তু অন্তজ নই। পিতামহের কাছে সম্যক জ্ঞানার্জন ছাড়াও আধ্যাত্মিক ও ধার্মিক বিষয়ে পরিজ্ঞাত হয়েছে। রক্ষগৃহে জন্ম হলেও মাতা মৌরবীর কাছে যুদ্ধবিদ্যা, শস্ত্রবিদ্যা, রথচালনা আয়ত্ত করেছি। সমষ্টিগত দৃষ্টি প্রদীপের অংশ আমিও। হে কেশব, আমি মোক্ষ প্রাপ্তিতেও আগ্রহী। আমি জানি তুমি তার উপায়। নবদুর্গার উপাসনায় সিদ্ধি লাভ করে আমি 3টি অমোঘ তীর প্রাপ্ত হয়েছি। আমার তুঙ্গীদের সেই 3 তীরে কয়েক মুহূর্তে সমাপ্ত করতে পারি এই মহাভারতের যুদ্ধ। প্রথম তীরে আমি শত্রু নির্ণয় করতে পারি, দ্বিতীয় তীরে মিত্র নির্বাচন হয়, তৃতীয় তীরে শত্রু সমূহে বিনাশ হয়। শত সহস্র মাতঙ্গ তুরঙ্গ তুচ্ছ এই বাণের কাছে। কিন্তু পিতামহের নিকটে আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি সর্বদাই দুর্বলের পক্ষে থাকব। কৃষ্ণ প্রমাদ বললেন, এই কি কথা বলি বালক? যুদ্ধক্ষেত্রে এক পক্ষ দুর্বল হলেই বালক সেই পক্ষ অবলম্বন করবে, আবার প্রতিপক্ষ সবল হলেই অপেক্ষাকৃত দুর্বল পক্ষে ফিরে আসবে। এর ফলে যুদ্ধক্ষেত্রে বিপ্রতিম অবস্থার সৃষ্টি হবে। কোনো পক্ষের কেউ তো জীবিত থাকবে না, একমাত্র এই বালক ছাড়া। কিন্তু কৃষ্ণ তো পাণ্ডবদের জয়ী করতে চান, ধর্মরাজ্য প্রতিষ্ঠায় তার একমাত্র লক্ষ্য। শ্রীকৃষ্ণ ঘোষণা করলেন, মহাযুদ্ধের প্রারম্ভে ক্ষত্রিয়ের বলিদান প্রয়োজন। তিনি বর্বরিকের ছিন্ন মস্তক চাইলেন। যদিও ক্ষণিকের ধরে বর্বরিক বিবশ হলো, পরক্ষণে মোক্ষ প্রাপ্তির আশায় লুব্ধ হলো। শুধু বিনম্র অনুরোধ তার, স্বচক্ষে দেখতে চায় কুরুক্ষেত্র যুদ্ধ। অস্তগামী সূর্যের আলো ছটায় উদ্ভাসিত নির্ভীক বালকের মুখমণ্ডল। কর্ণকুহরে ধ্বনিত হচ্ছে পূর্ণশলীলা অলস্যনা অবগতির দীপক রাগে মূর্ছনা। কয়েক মুহূর্ত চিত্রপুত্তলির ন্যায় সে শ্রীকৃষ্ণের মুখখানে চেয়ে রইল। তারপর নিজ হস্তে মস্তক ছিন্ন করে কৃষ্ণকে সমর্পণ করল বর্বরিক। পাহাড়ের চূড়ায় ছিন্ন মস্তক স্থাপিত হলো, শুরু হলো মহারণ। বর্বরিক দূর থেকে দেখতে পেল বৃহধর গদাহস্তে বহু আকাঙ্ক্ষিত পিতামহ ভীমকে। একবার ছুঁতে ইচ্ছা হলো, বীর শ্রেষ্ঠ অর্জুনকে দেখে বিমোহিত হলো। কত বীর যোদ্ধার পরাজয় হলো, অন্যায় রণে কত মৃত্যু দেখলো, প্রত্যক্ষ করলো কত অবিশ্বাস, কত চতুরতা। একমাত্র সেই রয়ে গেল অনেক। অষ্টাদশ যুদ্ধ অবলম্বন করে বর্বরিক অমৃতধামে যাত্রা করতে পারল। বীর শ্রেষ্ঠ বর্বরিকের বীরত্ব অজানিত থেকে গেল। পটবী মধ্যে শনি বৃক্ষতলে মাতা মৌরবী পুত্রের অপেক্ষায় রইল। পিতামহী জানল না প্রাণপ্রিয় সমর্পণ। তবে যুদ্ধ শেষে পিতামহ ভীমসেন শোকে মুহ্যমান হলেন।
সমন্ত পঞ্চ বর্বরিকের রক্তে রাঙা হলো। শুধুমাত্র কৃষ্ণের বেদনার্ত অন্তরে বর্বরিকের বীর গাথা অনুসূত হয়ে রইল। দুটো কথা খালি বলতে চাই, একটু আনকমন দুটো শব্দ, মানে অনেকেরই জানা, কারো কারো নাও জানা হতে পারে। এই সমন্ত পঞ্চক হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ যেখানে হয়েছিল, এই কুরুক্ষেত্রের নাম আসলে কিন্তু সমন্ত পঞ্চক ছিল। পরে কুরুরাজের নাম অনুসারে এটা কুরুক্ষেত্র হয়। আর দ্বিতীয় হচ্ছে অনিল, মানে হচ্ছে সে না যুদ্ধ করেও সে কিন্তু বিজিত হয়েছে এই বর্বরে, তারই গাথা শোনা। চন্দনার কাছে আমরা একটা অসম্ভব সুন্দর কবিতা শুনলাম, যেটা কিনা ও নিজে রচনা করেছে। আমাদের সকলের জানা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষের গল্প। আজ মলয় আচার্যের কাছ থেকে শোনা যাক আর এক বীর পুরুষ আর মায়ের কথা, কলমে সুকান্ত লাহা। হ্যালো, মন ভালো নেই, একদম ভালো নেই। আমার মতো হয়তো অনেকেরই, আপনাদেরও একই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তার প্রথমেই আমি ক্ষমা চেয়ে নেব, আমি যে কবিতাটা নির্বাচন করেছিলাম একটু অদল বদল করলাম। মনের মধ্যে অনেক কথা ঘুরপাক খাচ্ছে, কখনো নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, জানি না কিভাবে সেই অসহায়তাটা প্রকাশ করা যায়। পড়তে পড়তে দুজন চট্টোপাধ্যায় কবির কিছু কথা মনে হলো, যে যখন কবির সাজানো শব্দেরা কবিতায় আমার কথা হয়ে ওঠে। আমি শক্তি চট্টোপাধ্যায়ের স্পর্ধা এবং বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সাগ্নিক, এই দুটো কবিতাকে নিয়ে মনের ভাব প্রকাশ করার চেষ্টা করছি, আর কিছুই নয়। আমি কবিতা পড়ছি না আজকে, খুব কষ্ট মনের মধ্যে। তুমি গেছো, স্পর্ধা গেছে, বিনয় এসেছে। স্পর্ধা আমি দেখাই, কারণ ওটা আমার আসে। স্পর্ধা দেখিয়েছি আমি বারবার, স্পর্ধা দেখিয়েছি আমি খাদের কিনারে দাঁড়িয়ে, স্পর্ধা দেখিয়েছি আমি বাঁধ ভাঙা প্লাবনের মুখে দাঁড়িয়ে, স্পর্ধা দেখিয়েছি আমি উন্মত্ততার রণাঙ্গনে, সারা গায়ে হাতে মুখে মাথায় রক্ত মেখে। স্পর্ধা আমি দেখাই, কারণ ওটা আমার আসে। তোমাদের মতো শালীনতার বোরখা আমি পড়ি না, তোমাদের মতো সূক্ষ্ম ভাষার জালে আমার তেতো কাঁটাওয়ালা জিভটা আমি লুকাই না। শিক্ষিত আমি নই, হ্যাঁ, তোমাদের মতো মোটা মোটা বইগুলো আমি পড়িনি। আমি শিখেছি মাঠে ঘাটে পথে প্রান্তরে এক হাঁটু ধুলো মেখে, আমি শিখেছি উদ্দাম নদী মাঝে এক দেহ কাদা জল মেখে। গ্রীষ্মের সূর্য চোখ রাঙিয়ে শিখিয়েছে স্পর্ধা, বর্ষার কালো মেঘ ঝড়ে দৌড়িয়ে মুচড়িয়ে উড়িয়ে নিয়ে গেছে মনের কপাট, বিদ্যুতের চাবুকে বুক পিঠ চিড়ে শিখিয়েছে স্পর্ধা। তাই স্পর্ধা আমার রক্তে, স্পর্ধা আমার হাড়ে মজ্জায়। তাই স্পর্ধা আমি দেখাই, কারণ ওটা আমার আসে। তাই তোমাকে বলি বন্ধু, আজকে এই অবক্ষয়ী সমাজ ব্যবস্থায় অস্থির হয়েও না, শুধু প্রস্তুত হও। এখন কান আর চোখ খোলা রেখে অনেক কিছু দেখে যাওয়ার সময়। এই সময়ে স্থির থাকতে না পারার মানেই হলো আগুনে ঝাঁপ দেওয়া। তোমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়, আগুনকে ব্যবহার করতে শেখো। অস্থির হয়েও না।
শুধু প্রস্তুত হও, অস্থির হয়েও না, শুধু প্রস্তুত হও। ধন্যবাদ মলয়। মলয় যে কবিতা পাঠ করে শোনালো বড় ছুঁয়ে গেল মনটাকে। কবি অরুণ মিত্রের ও বেহুলা, কবি তার লেখনের মাধ্যমে নারী পুরুষের আবেগের তুলনা করেছেন। পাঠ করে শোনাবেন সুস্মিতা গাঙ্গুলী। মলয় বলে গেল, অস্থির হয়েও না, প্রস্তুত হও। সত্যি সময়টা জানি না কিভাবে প্রস্তুত হব, প্রস্তুতিটা কি পরিণতি পাবে, কিন্তু সত্যি আমাদের মন ভীষণ একটা স্তব্ধ হয়ে রয়েছে। সবারই সেই অবস্থায় বহুদিন থেকে, এমনকি কবিতার চর্চাও করতে পারছি না, একটা কবিতাও পড়তে ইচ্ছে করছে না। কিন্তু আজকে আমার কবিতা একদম অন্যরকম। শ্রাবণ মাস, বেহুলা লক্ষিন্দরের গল্প মনেই আসে যখন মনসা পুজো চলে ওই ভাদ্র মাস, এরকমই বেহুলা লক্ষিন্দরের গল্প মনেই আসে। বললো যে নারী পুরুষের আবেগের তুলনা, সত্যি কথাই সেটা নিয়ে অরুণ মিত্রের লেখা কবিতা ও বেহুলা। মাঝরাত্রিরে আমার বিছানায়, এক মিনিট, তোমাকে সামনে দেখলে মনে যায় না? মাঝরাতে বিছানা ঢেউ আসলে, আমার মাঝরাত্রে বিছানায় ঢেউ আসলে আমি তোমাকে মনে করি। ও বেহুলা, তোমাকে কিছু বলবার আছে আমার, বলো তো। লোহার বাসর ঘরে, ঘরের থেকে সাপে কাটা লক্ষিন্দরকে নিয়ে তুমি গেলে জলে ভাসিয়ে দিতে, তাই তো বিধান। তুমি তাকে কলার ভেলায় শোয়ালে ঠিকই, কিন্তু একলা ভেসে যেতে দিলে না, তুমিও ভাসলে তার সঙ্গে। সেটা আশ্চর্যের নয়, তুমি যে ভীষণ ভালোবাসতে বেহুলাকে, লক্ষিন্দরকে। তুমি সমস্ত বিঘ্ন বিপদ তুচ্ছ করে সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছে গেলে দেবতাদের আড্ডায়। সেখানে তাদের সবাইকে নাজেহাল বেসামাল করে লক্ষিন্দরকে বাঁচিয়ে ফিরিয়ে আনলে বাড়িতে। ধন্য ধন্য পড়ে গেল সারা দেশে। এই পুণ্যভূমির আকাশে বাতাসে স্লোগানের মতো ধ্বনি উঠল, এই তো প্রতিভক্তি, একেই বলে সতী লক্ষ্মী, এই তো প্রতিভক্তি, একেই বলে সতী সাধ্বী। ও বেহুলা, এবার বলো তো আমায়, লোহার বাসর ঘরে অন্ধকারে সাপটা যদি ভুল করে লক্ষিন্দরের বদলে তোমাকে কামড় দিত, কি হতো তাহলে? বেহুলা মুখ নিচু করে চুপ, কিছুই বলে না। কি ঘটতো সেটা আমি বলে দিচ্ছি। লক্ষিন্দর যত্ন করে তোমাকে বয়ে নিয়ে যেত, যত্ন করে কলার ভেলায় শুইয়ে ভাসিয়ে দিত ভেলা। সে নিজে কিন্তু থাকতো ডাঙায়, এবং শোকাচ্ছন্ন মন ভাঙা হৃৎপিণ্ড নিয়ে ফিরে আসতো বাড়িতে। তারপর তোমার বিরহে ধিক ধিক আগুনে পড়তে পড়তে কোনো রকমে টিকে থাকতো সংসারে। কিন্তু মাস দুই না যেতেই তোমার বিরহ তার কাছে এমন অসহ্য হয়ে উঠলো যে আর একটা মেয়েকে তার বিয়ে করতেই হলো। যদিও তোমার মতো অপরূপ সুন্দরী সে নয়, কিন্তু তাতে কি আর এমন ক্ষতি?
ধন্যবাদ সুস্মিতা। এবার শুনবেন অরূপ ঘোষের কণ্ঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আফ্রিকা। নমস্কার, শুভ সন্ধ্যা। রবি ঠাকুরের লেখা আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে বক্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবেগ দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মান হারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, শেষ পুণ্যবাণী। ধন্যবাদ অপূর্ব আবৃত্তি করলে। কবি অমৃত প্রীতমের কবিতা দানপত্র। কবিতায় কবি দানপত্রে জীবনের ভালো অভিজ্ঞতা সমাজকে দান করে দিতে চেয়েছেন। আজ শুনুন এই কবিতাটি চৈতালি পানির কণ্ঠে।
হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমার নিবেদন কবি অমৃতা প্রীতমের দ্য উইল অফ অমৃতা প্রীতমের, এটার বাংলা অনুবাদ। সম্পূর্ণ সজ্ঞানে সুস্থ শরীরে আমার সম্পত্তি আজ লিখে যাচ্ছি। আমার মৃত্যুর পর আমার বাড়ি তল্লাশ করো, ইতস্তত এলোমেলো ছড়িয়ে আছে যেসব জিনিস আমার ঘরের আনাচে কানাচে, সেসব খুঁজে দেখো তোমরা। আমার স্বপ্ন দান করলাম সেই সব গৃহবধূদের, রান্নাঘর আর শোবার ঘরের চৌহদ্দিতে যাদের পৃথিবী থমকে আছে, স্বপ্ন দেখতেই তারা ভুলে গেছে অনেক কাল আগে। আমার হাসি ছড়িয়ে দিলাম বৃদ্ধাশ্রমের বন্ধুদের, যবে থেকে তাদের সন্তানরা মার্কিন দুনিয়ার চমকে ধমকে হারিয়ে গেছে, তারাও আর হাসে না। আমার টেবিলের রঙের প্যালেটে কিছু রং আছে, সেই রঙে রাঙিয়ে দিও মেয়েটির শাড়ি, কালি যার শহীদ স্বামীর দেহ কপিন বন্ধ হয়ে বাড়ি পৌঁছলো। আমার চোখের জল পৌঁছে দিও সেই সব কবিদের, আমি নিশ্চিত আমার প্রত্যেক অশ্রুবিন্দু এক একটি কবিতার জন্ম দেবে। আমার নাম যশ সম্মান রইল সেই মেয়েটির জন্য, যে প্রতি রাতে নিজের শরীর বিক্রি করে তার মেয়েটা শিক্ষিত হবে বলে। আমার সংকল্প, আমার ক্ষোভের আগুন উজ্জীবিত করুক সেই তরুণদের, বিপ্লবের গান যারা গাইতে পারে। আমার মুক্তির উত্তরাধিকারী একমাত্র সেই সুফি গায়ক, শূন্যে হাত তুলে পথে পথে যে ঈশ্বরের সন্ধান করে। এছাড়া রয়ে গেল কিছু লোভ, হিংসা দেশ, মিথ্যাচারিতা, স্বার্থপরতা, এসব না হয় জ্বলে পুড়ে শেষ হয়ে যাক আমার সঙ্গে, আমার চিতায়। ধন্যবাদ। সবাই শুনলেন কবি অমৃতা প্রীতম কি উইল করে গেছিলেন। সেদিন তুমি এসেছিলে ওগো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গ কাব্যগ্রন্থে নববেশ কবিতাটি নিবেদন করবেন মনীষা ঘোষ। নমস্কার, এখানে উপস্থিত সব গুরুজনদের আমার প্রণাম, আর বন্ধু এবং ছোটদের আমার ভালোবাসা জানাই। নববেশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এটা উৎসর্গ কাব্যগ্রন্থ থেকে ৩৯ নম্বর কবিতা। সেদিন তুমি এসেছিলে ওগো, সে কি তুমি মোর সভাতে? হাতে ছিল তব বাঁশি, অধরে অবাক হাসি। সেদিন আগুন মেতে উঠেছিল মদবিভর শোভাতে। সে কি তুমি ওগো, তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে, নব যৌবন সভাতে। সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ভুলালে। খেলে দেশে কোন খেলা, কোথা কেটে গেল বেলা, ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত কমল দুলালে। পুলকিত মোর পরাণে তোমার বিনোদ নয়ন কুলালে, সব কাজ মোর ভুলালে। তারপরে হায় জানিনি কখন ঘুম এলো মোর নয়নে, উঠিল যখন জেগে ঢেকেছে গগন মেঘে। তরু তলে আছি একলা পড়িয়া দলিত পত্র শয়নে।
তোমাতে আমাতে রত ছিল যাবে এই কানন কুসুম চয়নে, ঘুম এলো মোর নয়নে। সেদিনের সভা ভেঙে গেছে সব, আজি ঝড়ো ঝড়ো বাদলে। পথে লোক নাহি আর, রুদ্ধ করেছি দ্বার, একা আছে প্রাণ ভূতল শয়ান, আজিকার ভরা ভাদরে। তুমি কি দুয়ারে আঘাত করিলে, তোমারে লব কি আদরে, আজি ঝড়ো ঝড়ো বাদলে। তুমি যে এসেছো ভস্য মলিন তাপস মূরতি ধরিয়া, স্তিমিত নয়ন তারা ঝুলেছে অনল পাড়া, সিক্ত তোমার জটাজুট হতে সলিল পড়েছে ঝরিয়া। বাহির হইতে ঝড়ের আধার আনিয়াছো সাথে করিয়া, তাপস মূরতি ধরিয়া। নমিহে ভীষণ মৌন রিক্ত এসো মোর ভাঙা আলোয়, ললাটে তরুরক রেখা যেন সে পূর্ণি রেখা। হস্তে তোমার লৌহ দণ্ড বাজিছে লৌহ বলয়ে, শূন্য ফিরিয়া যেও না অতিথি সব ধন মোর নালয়ে। এসো এসো ভাঙা আলোয়। নমস্কার। মনীষা, ধন্যবাদ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণে সকলের মন ভারাক্রান্ত হয়ে উঠেছিল। কবি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত রবীন্দ্রনাথ কবিতায় আমরা তার প্রকাশ দেখতে পাই। আজকে রবীন্দ্রনাথ কবিতাটি আবৃত্তি করে শোনাবেন মৌসুমী ঘোষ হাজরা। নমস্কার। আজকের আমার নিবেদনে কবি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা রবীন্দ্রনাথ। গলার অবস্থা খুবই খারাপ। সেই কবেকালের 22শে শ্রাবণ, মুছে গেছি অনেক বর্ষার জলধারা। সেদিনের ব্যক্তি বিয়োগের দুঃখ আজ ইতিহাসের অক্ষর। তবু রবীন্দ্রনাথকে আমরা হারাইনি, কখনো হারাতে পারি না। শান্তিনিকেতনের উত্তরায়ণের সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল রবীন্দ্রনাথ নেই। কি অবিশ্বাস্য এই না থাকা, কি শূন্য এই শান্তিনিকেতন। ভাড়াটুর মন নিয়ে এরাও সেই গেস্ট হাউসে, আর বিষণ্ণ সন্ধ্যার আকাশকে কালো করে নেমে এলো অশান্ত বৃষ্টি। ইলেকট্রিকের আবছায় আলো নিঃশেষে মুছে গেল সেই বৃষ্টিতে। দূরে মাঠের উপরে বিদ্যুতের আলোয় ঝলসে উঠতে লাগলো শালতমানের চঞ্চলতা। আর আমি তখনই দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। দেখলাম বর্ষণ মুখরিত অন্ধকারে কোনো দিগন্তের পার হতে তিনি আসছেন সজল সন্ধ্যায়। একটি কেতকী তার হাতে। মেঘে মেঘে তড়িৎ শিখায় ভুজঙ্গ প্রয়াতেই শুনতে পেলাম তার কলকণ্ঠ। আর একদিন উদয়স্ত দমচাপা কাজের ভিড়, যেগুলো অসহ্য তাড়না, একটি মুক্তির নিঃশ্বাস ফেলতে পেলাম। রাত তখন 12টার কাছাকাছি। ছাদে উঠে এলাম। খানিক দূরে 4তলা মেষবাড়িটা ছাড়া আর কোথাও আলো জ্বলছে না। এখন ঘরে ঘরে রুদ্ধ দুয়ার। শান্ত স্তব্ধ আকাশের তলায় দাঁড়িয়ে যখন সারাদিন হিসেব ভুলিয়ে নিতে চলেছি,
তখন কানে এলো বহু দূর থেকে কে যেন সিতার বাজাচ্ছে, বিহাগের সুর। আমি আমি চমকে উঠলাম, তাকালাম আকাশের দিকে। চন্দ্রহীন আকাশে নক্ষত্রের জ্যোতির বাসর। ওই সেতারের সুরটা আমাকে তুলে দিল আমৃত্যুর আভরণ থেকে। ছাড়িয়ে গেল এই কলকাতা, এই পৃথিবী। আমি দেখলাম আমার সমস্ত চেতনা ওই আমার সুরের মধ্যে একাকার হয়ে গেছে। ওই সুর মাটিতে বাজছে না, মানুষের হাতে একটা যন্ত্রেও নয়। সমস্ত আকাশ জুড়ে পরিব্যাপ্ত হয়ে গেছে ওই অগণিত নক্ষত্র, তারই অগ্নিবিন্দু। আর তখনই অনুভব করলাম রবীন্দ্রনাথকে, বাঁধলে যে সুর তারাই তারাই অন্তবিহীন অগ্নি ধারায়, সেই সুরে মোরে বাজাও প্রাণী তোমার ব্যাকুলতা। সেই সুরে মোরে বাজাও প্রাণে তোমার ব্যাকুলতা, তোমার ব্যাকুলতা। ধন্যবাদ মৌসুমী। কবিতা শোনার পর সবাই একটু ভরাক্রান্ত হয়ে পড়েছেন। এবার শুনুন কেকা সরকারের কবি সত্যেন্দ্রনাথ দত্তের বঙ্গজননী। শুভ সন্ধ্যা। এটা আগস্ট মাস, আমাদের স্বাধীনতা দিবস পালনের মাস। সেই স্মরণে আমার আজকের নিবেদন বঙ্গজননী, কবি সত্যেন্দ্রনাথ দত্ত। কে মা তুই? বাঘের পিঠে বসে আছিস বিরস মুখে, শিরে তোর নাগের ছাতা, কমলমালা ঘুমায় বুকে। ঠল ঠল নয়ন যুগল, জল ভরে পড়ছে ভুলে। কালো মেঘ মিলিয়ে গেল তোর ওই নিবিড় কালো চুলে। শিথিল মুখী ত্রিশূল কেন ধরার ফুলে আছে জমি। কে মা তুই? কে মা শ্যামা? তুই কি মোদের বঙ্গভূমি? মা তোরে খেটের খান্য রাশি, জাহাজ ঘুরে যায় বিদেশে। অন্ন সুধা গরল হয়ে ফিরে আসে মোদের পাশে। বনে কাপাস বনে মেলায় আমরা দেখি চেয়ে চেয়ে। অন্ন বসনে বিহনে আয় মরে তোমার ছেলে মেয়ে। বল না শ্যামা, সুধাই তোরে মোদের ঘুম ভাঙবে নাকি? ধন্য হতে পারবো না মা তোমার মুখের হাসি দেখি। ত্রিশূল তুলে নে মা শ্যামা, রূপের জ্যোতি পরকাশী। ভয় ভাবনা ভাসিয়ে দিয়ে হাস আবার তেমনি হাসি। চরণতলে সপ্তকোটি সন্তানে তোর মাগেরে। বাঘেরে তোরে জাগিয়ে দেব, রাগিয়ে দে তোরে নাগেরে। সোনার কাঠি রূপার কাঠি ছুঁয়ে আবার দাও তুমি। গৌরবেরই মূর্তি ধরো, শ্যামাঙ্গিনী বঙ্গভূমি। ধন্যবাদ কেকা। এবার ডেকে নেব মিঠু মণ্ডল। নিবেদন করবেন
তাসলিমা নাসরিনের কবিতার মা। এত আলো পৃথিবীতে, তবু মানুষের মধ্যে এত অন্ধকার কেন? এই পরিস্থিতিতে আমাদের মনে এটাই জেগে উঠছে বারবার। চারিদিকে এমন পরিস্থিতি, মলারা যেটা বললেন, আমাদের প্রস্তুত হতে হবে, কিন্তু কি প্রস্তুতি নেব? নিজের ঘর থেকে তো শুরু করছি। এই মানসিকতা থেকে প্রত্যেক ছেলের মাকে এখন হয়তো অনেক বেশি জাগরিত হতে হবে। ছোটবেলা থেকে শেখাতে হবে 10টার পরে বেরোনো একটা মেয়ে নিরাপদে বেরোতে পারে, সেই রকমভাবে তুমি বেরোবে। এমনভাবে নিজেকে তৈরি করো যেন সবার মর্যাদা পায় তোমার চোখে। নারী খালি একমাত্র, কি বলবো, এই পরিস্থিতিতে মনে হচ্ছে এখনো সেই ভোগ্য, এখনো সেই নারকীয় যন্ত্রণা আমরা উপভোগ করছি। এই স্তুতিতে আমরা থাকবো না যে আমার ছেলে বাইরে গিয়ে কিছু করতে পারে না। ও পাশে, যেমন আমরা বলি না ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, তেমনি আমরা যেন কখনো না বলি আমার ছেলে ওসব করতে পারে না। ভেতর থেকে জাগাতে হবে নিজের সন্তানকে। আমরা সবাই চেষ্টা করছি, আশা করি আগামী দিনে এই দিন পাবো। মেয়ে হয়ে জন্মালেও শাঁখ বাজলো না বলে কেউ দুঃখ করবো না। এরকমই একটি কবিতা, যদিও আমারও ছিল অন্য একটি কবিতা বিদায়, কিন্তু আজকের এই প্রেমের কবিতা বলার এতটুকু ইচ্ছে করলো না, তাই শেষ মুহূর্তে আমিও চেঞ্জ করে তাসলিমা নাসরিনের সুবিধার কবিতা নির্বাচন করেছি। সুবিধা তার নবজাতক কন্যাটিকে 7 তলা থেকে ফেলে দিয়েছে নিচে। ছি সুবিধা, ছি, এত পাষণ্ড তুই! কি পারে অবোধ শিশুর যখন চোখ ফুটি ফুটি করে ফুটছে, ঠোঁট দুটো খুঁজছে কিছু মধু, কিছু জল বা দুধ, তুলতুলে নরম শরীরটা খুঁজছে একটু উষ্ণতা, তখন কিনা শিশুটিকে আচমকা ছুঁড়ে ফেলে দিলি। হৃদয়ে কি দিয়ে গড়া রে তোর সবিতা? পাথর, হ্যাঁ পাথর। সবিতার চোখে বসানো দুটো কালো পাথর। সবিতা কি মানুষ? কে বলেছে মানুষ? ও আস্ত ডাইনি। তখন নিচের রাস্তায় দলা পাকানো মাংসপিণ্ডগুলো 100 নেড়ি কুকুর উৎসব করছে ভুঁড়ি ভোজনের। ছি 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 সবিতা, ছি। সবিতা পাগল। সবাই এক বাক্যে রায় দেয় সবিতা পাগল। পাগল মেয়ে উদাস চোখে তাকিয়ে আছে আকাশে, যেমন করে কবিরা তাকায়, কিন্তু সবিতা তো কবি নয়। তবে সে আজকে একটা কবিতা লিখেছে। সবিতা পরম তৃপ্ত এই কবিতাটা লিখে। সেই শৈশব থেকে চেয়েছিল সবিতা একটা চমৎকার কবিতা লিখবে। নবজাতক শিশুটাকে 7 তলা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে সবিতা একটা কবিতা লিখেছে নিজের মনের পরম তৃপ্তিতে। যে কবিতাটা সবিতার কাছে নিটোল একটি কবিতা নির্মাণ করা। যদি বেঁচে থাকতো মেয়েটি, বেঁচে থাকতো আরো 50 বছর, 50 বছর সইতে হতো তার। সে নিজে যেমন সয়েছে মেয়ে মানুষ হওয়ার যন্ত্রণা, নিজেকে সে যতটা ভালোবাসে তার চেয়ে অনেক ভালোবাসে কন্যাটিকে। তাই 50 বছরের যন্ত্রণা 50 মিনিটে কমিয়ে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে সে কন্যাটিকে। তারপরে
তৈরি করেছে একটি অনবদ্য কবিতা। এই কবিতা নিজের কন্যাকে হত্যা নয়, বাঁচানো বাঁচানো। কবিতা তো মানুষের মঙ্গলের জন্যই লেখে, তাই না? মানুষের মঙ্গলের জন্যই লেখা হয় কবিতা। ধন্যবাদ মিঠু। কবি সুকান্ত ভট্টাচার্যের জাগবার দিন আজ কবিতাটি কবি দুর্দিন ও দুঃসময়ের মুখোমুখি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। কবিতাটি উচ্চারণে সুমিতা ঘোষ। শুভ সন্ধ্যা। কদিন আগেই আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবস গেল, আর সেদিনকেই কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন ছিল। তাই আমি ওনারই একটা কবিতা বলবার জন্য এসেছি। জাগবার দিন আজ। জাগবার দিন আজ দুর্দিন চুপি চুপি আসছে, যাদের চোখেতে আজও স্বপ্নের ছায়াছবি ভাসছে, তাদেরই যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে, মৃত্যুর সঙ্গী তাদেরই বুকেতে শের হানবে। আজকের দিন নয় কাব্যের, আজকের সব কথা পরিণাম আর সম্ভাব্যে। শরতের অবকাশে শোনা যায় আকাশের বাঁশরি, কিন্তু বাঁশরি বৃথা, জমবে না আজ কোনো আসরি। আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার, মৃত্যু ঘরের কোণে আজ আর নেই যেন নিস্তার। মৃত্যুর কথা আজ ভাবতেও পাও বুঝি কষ্ট, আজকের এই কথা জানি লাগবেই অস্পষ্ট। তবুও তোমার চাই চেতনা, চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত না। আজকে রঙিন খেলা নিষ্ঠুর হাতে করো বর্জন, আজকে যে প্রয়োজন প্রকৃত দেশপ্রেম অর্জন। তাই এসো চেয়ে দেখি পৃথ্বী, কোনখানে ভাঙে আর কোনখানে গড়ে তার ভিত্তি, কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব, কোনখানে দানবের মরণ যজ্ঞ চলে নিত্য। পণ করো দৈত্যের অঙ্গে, হানব বজ্রাঘাত, মিলব সবাই একসঙ্গে। সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তি। আজকে শপথ করো সকলে, বাঁচাবো আমার দেশ, যাবে না তো শত্রুর দখলে। তাই আজ ফেলে দিয়ে তুলিয়ার লেখনী, একতাবদ্ধ হও এখনি। তাই আজ ফেলে দিয়ে তুলিয়ার লেখনী, একতাবদ্ধ হও এখনি। ধন্যবাদ সুমিতা। সবিতা রক্ষিত পরিবেশনা করবেন কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকে। কবিতাটিতে কবি ঐক্যবদ্ধ বা সংঘবদ্ধ হওয়ার কথা বলেছেন। একতা বা সংঘবদ্ধতা না থাকলে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়া অসম্ভব। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি একতা মানুষের শক্তি যোগায়। নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই মলয়ের কবিতাটা নিয়ে বলছিলেন, অনেকেই তার রেফারেন্সে একটা কথা বারবার বলছিলেন।
আমরা কি করে তৈরি হব? শঙ্খ ঘোষের এই কবিতাটির মধ্যে বোধহয় সেই চাবিকাঠিটি লুকিয়ে আছে বলে আমার মনে হয়। ভেবেছিলাম সত্যি অন্য কবিতা বলবো, তারপরে এই কবিতাটি হোয়াটসঅ্যাপে আমার আসতে আমার মনে হলো আজকে বোধহয় এই কবিতাটি পড়ার দিন এসেছে। আরো বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষ। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এখনই ইতিহাস। আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। আমাদের কথা কে না জানে, আমরা ফিরেছি দূরে দূরে। কিছু কোথাও যদি নেই, তবু তো কজন আছে বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ সবিতাদি। আজকে নিশ্চয়ই সবাই মনে করছেন যে বেঁধে বেঁধে না থাকলে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না। সেই জন্য এই কবিতাটি আমার মনে হয়েছে খুব প্রাসঙ্গিক। সোনালী সরকার মিত্র আজ নিবেদন করবেন কবিগুরু রচিত একটি সুন্দর প্রেমের কবিতা, নির্ভয়। আমারও মানে প্রেমের কবিতা বলতে ইচ্ছে করছে না, একটা হোয়াটসঅ্যাপে এসছে, যদি পারমিশন পাই, ওটা আমার মুখস্থ হয়নি, ওটাও বলতে পারি এই এখনকার ইয়েতে। শুভ সন্ধ্যা সবাইকে। আমার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ভয়। আমরা দুজনা স্বর্গ খেলনা, গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে, বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণী ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয় জানি নিশ্চয়, তুমি আছো আমি আছি। উড়াবো ঊর্ধ্বে প্রেমের নিশান, দুর্গম পথ মাঝে, দুর্দম বেগে দুঃসহতম কাজে। রুক্ষ দিনের দুঃখ পাই তো পাবো, চাই না শান্তি, সান্ত্বনা নাহি চাবো। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব, তুমি আছো আমি আছি। দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে। মরু পথতাপ দুজনে নিয়েছি সহে, ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে। ভুলাইনি মন সত্যেরে করে মিছে,
এ গৌরবে চলিব এ ভবে যতদিন দোহে বাঁচি। এ বাণী প্রেয়সী হোক মহিয়সী। তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি। ধন্যবাদ সোনালি। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? কবিগুরু রবীন্দ্রনাথ সমাজের কাছে প্রশ্ন করছেন। কবিতার প্রশ্ন পরিবেশনা করবেন বিটবি দাশগুপ্ত। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। করণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিজ্ঞাহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কানে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার রুদ্ধ আদিকে বাসি সঙ্গে তারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার নিভাইছে যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ধন্যবাদ বিটবিদি। কবি সুকান্ত ভট্টাচার্যের আমরা এসেছি কবিতাটি আজকের সময় খুবই প্রাসঙ্গিক বলে মনে হয়। এই কবিতাটি আমাদের আবৃত্তি করে শোনাবেন সিদ্ধার্থ সেন। ধন্যবাদ চম্পা। আমরা এসেছি, কারা যেন আজ দু হাতে খুলেছে ভেঙেছে খিল। মিছিলে আমরা নিমগ্ন, তাই তোলে মিছিল। দুঃখ যুগের ধারায় ধারায় যারা আনে প্রাণ, যারা তা হারায়, তারাই ভরিয়ে তুলেছে সারায় হৃদয় বিল। তারাই এসেছে মিছিলে, আজকে চলে মিছিল। কে যেন ক্ষুব্ধ ভোমরার চাকে ছুঁড়েছে দিন, তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পথ বাতিল। আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুটে দিশাহারা, হাতের স্পর্শে কাজ হয় সারা, কাঁপে নিখিল। তারা এলো আজ দুর্বার গতি, চলে নিখিল। আজকে হালকা হাওয়ায় উড়ুক একক চিল, জলতরঙ্গে আমরা ক্ষিপ্ত ঢেউ ফেরি। উধাও আলোর নিচে সমারোহ, মিলিত প্রাণের একই বিদ্রোহ। ফিরে তাকানোর নেই ভীরু মোহ, কি গতিশীল। সবাই এসেছে, তুমি আসনি গো, ডাকে মিছিল। একটি কথায় ব্যক্ত চেতনা, আকাশের নীল।
দৃষ্টি সেখানে, তাই তো পদধ্বনিতে মিল। সামনে মৃত্যু কবলিত দ্বার, থাক অরণ্য, থাক না পাহাড়। ব্যর্থ নোঙর, নদী হব পার, খুঁটি শিথিল। আমরা এসেছি মিছিলে, গর্জে ওঠে মিছিল। ধন্যবাদ। ধন্যবাদ সিদ্ধার্থদা। প্রবীরদের কণ্ঠে শুনুন জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন, কলমে তারিক সুজাত। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। সমাগত সকল গুণীজনদের, গুণী কবিতা প্রেমীদের আমার আন্তরিক শুভেচ্ছা। একটি কথা আমি আজকে বিশেষ করে বলতে চাই। শ্রোতাবৃন্দ, জামশেদপুরের যত হল আছে, আমার এই ৬২ বছরের অভিজ্ঞতায় বলতে চাই, এত স্তব্ধ নিস্তব্ধ শ্রোতা আমি দেখি। প্রত্যেকে কবিতা ভালোবেসে কবিতা বলতে এখানে আসেন। এক বছরের মধ্যে আমাদের ৪৮-৪৬ জন সদস্য, বহু মানুষ শুধু বাংলা কবিতা শুনতে বারবার বলছে বাচিক মঞ্জরি। আমাদের আজকে গর্বের দিন। উপস্থিত আমার খুব প্রিয় দিদি, আমাদের আজকে সামনে ঝর্ণাদি, সমিতাদি, সিদ্ধার্থদা, বাদলদা, অনেক কৃতজ্ঞতা জানাই। আমার আজকের নিবেদনে সুস্মিতা, অনেকেই আছে আমার বন্ধুরা সব। আমার আজকের নিবেদনে কবি তারিক সুজাতের বহু জনপ্রিয় একটি কবিতা বেশ কয়েক বছর আগে বলতে ইচ্ছে করছে। জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন। জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন। আমার কোনো দেশ নেই, ভাষা নেই, জাতি নেই, ধর্ম অধর্ম, পাপ পুণ্যের ভেদাভেদ নেই। জীবনের বিভৎস রূপ দেখে জন্মের আগেই আমি ক্রন্দনকে গিলে ফেলেছি। আমার প্রথম নিঃশ্বাস পৃথিবীর বায়ুমণ্ডলকে একটু বিষাক্ত করেনি। শেষ নিঃশ্বাসই এ পৃথিবীর কাছ থেকে পাওয়া আমার প্রথম উপহার। মা, তুমি আমার খেলাঘর, আমার স্কুল, আমার কফিন। আমার চোখ ফোটেনি, তবু আমি দেখেছি জল্লাদের ধারালো নখে ছিঁড়ে যাচ্ছে আমার নাভি। আমার কান তৈরি হলো না, তবু আমি শুনলাম স্কুলের ছুটির ঘন্টা, ওই অচেনা শব্দ, গির্জা, মন্দির আর মসজিদের মিনারে প্রতিধ্বনি তুলে ধীরে ধীরে আমার প্রথম শয্যায় শেষ শয্যা। মাতৃগর্ভই আমার অদেখা পৃথিবীর একমাত্র গৃহকোণ। সেখানেও গাঢ় অন্ধকার নেমে এলো। রক্তের নদীতে আমি আমার মায়ের নাড়ি ধরে ভেসে ওঠার চেষ্টা করলাম। এই ছোট হাতে নরম আঙ্গুলে আঁকড়ে ধরার মতো কিছুই পেলাম না। আমার না ফোটা চোখ মৃত্যুর মহাযজ্ঞে রক্তের স্রোতে ভেসে যেতে দেখলো। কোরআন, বাইবেল, গীতা, ত্রিপিটক,
বর্ণহীন আমার প্রায় অন্ধকার পৃথিবীতে কোনো পূর্ণ অক্ষরে পাঠ নামা হলো না। তবুও জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন। মাতৃগর্ভই আমার প্রথম কবর, কফিন ও চিতা। মাতৃগর্ভই আমার প্রথম কবর, কফিন, চিতা। দাও দাও জ্বলে ওঠে মানুষের পৃথিবী আমার কয়েক ফোঁটা রক্তে। তার তৃষ্ণা সামান্য মেটে না, আমার কয়েক ফোঁটা রক্তে তার তৃষ্ণা সামান্য মেটে না, মেটে না। জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন। ধন্যবাদ কবিতা। আজকের অনুষ্ঠানের শেষ কবিতা পরিবেশনা করবেন শ্রী অরবিন্দ মিত্র। কলমে সুকান্ত ভট্টাচার্য, কবিতা প্রিয়তম সুখ। প্রিয়তমা সুখ। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পদ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানা। ধূসর নিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি, স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বর্মাতেও। আর দেখে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তে প্রহরী আমি। আজ কিন্তু নীলাকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ। স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কথা কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি। চোখে এসে লেগেছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে। কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে। কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে। বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব, আর আমি ছুটে গিয়েছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না। তাও তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মভরাশায়। ঘরে ফেরার সময় এসে গেছে। জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সংবর্ধনা লড়বে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না,
যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বর্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে বাতি জ্বালিয়ে ফেলে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। ধন্যবাদ বাদলদা। এবার আমরা শুনব শ্রুতি নাটক নারী বর্ষ। পরিবেশনা করবেন মুনমুন রায় ও অমিত রায়। নমস্কার। এই প্রাচীন মঞ্জরির এই মঞ্চে এই নানা রকম কবিতা পাঠ, আমাদের শ্রুতিটা পাঠ আমরা খুব এনজয় করি, মজা করি। আর এবার থেকে মাসে 2 দিন করে হবে জেনে খুব ভালো লাগছে। আমাদের সমাজ অনেক এগিয়ে গেছে, আমরা অনেক শিক্ষিত হয়েছি, মুখেই বলি যে ছেলে মেয়ে সমান, কিন্তু কোথাও না কোথাও মন থেকে আমরা ঠিক মেনে নিতে পারিনি এখনো যে ছেলে মেয়ে সমান। এখনো মেয়েদেরকে আমরা কিছুটা কমই ভাবি। সেটা নিয়ে আজকে আমাদের শ্রুতি নাটক নিরূপ মিত্র লেখা নারী বর্ষ। ও তুমি এসো এসো, কিন্তু ফিরতে এত দেরি হলো যে? এক গ্লাস জল দেবে? কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার শরীর ঠিক আছে তো? না না না, শরীর ঠিক আছে, শরীরে কিছু হয়নি, তবে মনে বড় আঘাত পেয়েছে। কেন, কি হলো? আমাদের দেশে এখনো, বুঝলে, এখনো মেয়েদের 2য় শ্রেণীর নাগরিক বলেই দেখা হয়। এ কথা আজকের মতো এত স্পষ্ট করে আগে বুঝিনি। কেন? পাত্রপক্ষ কোনো খারাপ ব্যবহার করেছে নাকি? পাত্রের মা যা বললেন সেটা যে সুব্যবহার নয়, সেটার বোধটাও তার আছে বলে মনে হলো না। কেন? উনি এমন কি বললেন যে তুমি? উনি মেয়ের ছবি দেখতে চেয়েছিলেন না, সেই জন্য কুকুর ছবিটা নিয়ে গেছিলাম। হ্যাঁ, তো ছবিটা পছন্দ হয়নি বুঝি?
বললেন পছন্দ হয়েছে, তবে চাক্ষুষ না দেখে। হ্যাঁ তা তো বটে, চোখে না দেখে পাকা কথা হবে কেমন করে? আরে ছবিটা পছন্দ হয়েছে তাহলে? আরে শোনো, অপরাধের মধ্যে আমি বলেছিলাম পাত্রেরও একটা ছবি যদি দেন তাহলে বাড়ির লোকে দেখাতে পারি। ঠিকই তো, তাতে নিশ্চয় পাত্রের মা কোনো আপত্তি করেননি। ভদ্র মহিলা ঝাঁঝিয়ে বললেন, আগে মনস্থির করি তারপর ছবি দেওয়া যাবে। ও যেন ওদের মনস্থির হলেই হলো, আর আমাদের যেন ও ব্যাপারে কিছু বলার নেই। তা পাত্রদের তো দেমাগে একটু বেশি হয়, ওতে মনে করার কি আছে? তুমি আবার কিছু ঝামেলা টামেলা পাকাওনি তো? না, ঝামেলা করবো কেন, চলে এলাম। ও আবার কবে যেতে বলেছেন? আর তো যাওয়ার প্রয়োজন নেই, আমি কুকুর ছবি ফেরত নিয়ে এসেছি। হ্যাঁ? ওরা মনস্থির করার আগে আমি মনস্থির করে ফেললাম ও বাড়িতে কুকুরকে পাঠাতে পারবো না। বলো ঠিক করিনি? হে ভগবান! হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি আসছি। এসেছো? তোমার দেখে দেখে ভাবছিলাম আজ আবার না চিনি। কি গো, সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিকই আছে, গঙ্গার ধারে অনেকটা পাইচারি করে পা ব্যথা হয়ে গেছে, একটু বসি। গঙ্গার ধারে? কেন? তুমি পাত্রের বাড়ি যাওনি? যাবো না কেন? তবে যে বললে গঙ্গার ধারে পায়চারি করেছো। পাত্রের বাড়ি থেকে সটান গঙ্গার ধারে যেতে হলো, মাথাটা গরম হয়ে গেছিল। আবার মাথা গরম করেছো? মাথা কি সেদে গরম করেছি, আপনি গরম হয়ে গেল। কথায় কথায় তোমার মাথা যে কেন গরম হয় জানি না। বলি শোনো, বলো। ছেলের বাবা বললেন দেনা পাওনার ব্যাপারে ওনারা কি খুবই লিবারাল, আচ্ছা। নিজের মুখে কিছুই চান না। দেখো দেখো, তাহলে এ যুগেও পর না যাওয়ার লোক আছে, কি বলো? হ্যাঁ, তবে ওরা আশা করেন একমাত্র মেয়ের বাবা মা হিসেবে আমরা নিশ্চয়ই সাজিয়ে দেব, এবং তা নিশ্চয়ই ওদের সম্মানের সঙ্গে মানানসই হবে। কেন দেব না, সাজিয়েই তো দেব। সত্যি তো ফুপু আমাদের একমাত্র মেয়ে, ভালো লেখাপড়া জানে, ভালো স্কুলে চাকরি করছে। না না, লেখাপড়া সম্পর্কে ওদের খুব একটা আগ্রহ নেই। কি বলছো? বললেন ও বাড়ির বউ হতে গেলে চাকরি ছাড়তে হবে। তাই নাকি? তবে যে সব কাজ ও বাড়ির বউয়ের অবশ্য করণীয় তার একটা লিস্ট দিলেন। কাজ তো সব মেয়েকে করতেই হয় শ্বশুর বাড়িতে। ওরা জানলেন বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় ইস্ত্রি করা, রান্না বান্না, আর তার সাথে শ্বশুর শাশুড়ির পা টিপে দেওয়া, বাতের মালিশ লাগানো ইত্যাদি সবই করতে হবে। আচ্ছা, তা তুমি কি বলেছো? বললাম আপনারা একজন চাকর কাম, ধোপা কাম, বামুন কাম, নার্সের কাগজে বিজ্ঞাপন দিন, পেয়ে যাবেন নিশ্চয়ই। তুমি তুমি এই কথা বলেছো? ও, তোমাকে নিয়ে যে আমি কি করি। পাত্রপক্ষ কি করবেন বুঝতে পারছিলেন না, তাই দেখে আমি আর বাক্য ব্যয় না করে সটান গঙ্গার ধারে মাথায় ঠান্ডা বাতাস লাগাতে চলে গেলাম। তুমিও মাথায় ঠান্ডা বাতাসই লাগাও, কুকুর বিয়ে দেওয়া তোমার দ্বারা আর হচ্ছে না। ও ঈশ্বর, কি যে হবে। আরে বাবা, আসছি আসছি, তোর সয়টা কে এসছে রে বাবা? খুঁজছি খুঁজছি। ও তুমি, এসো এসো। হ্যাঁ, খুব খুব ভালো করে এক কাপ চা খাওয়া দেখি। বাবা, আজ এত খুশি যে, কিছু সুখবর আছে নাকি? হ্যাঁ আছে তো। আছে? যাক, ভগবান মুখ তুলে চেয়েছে। কিন্তু শুনেছিলাম ওদের নাকি খুব চাওয়ার থাক, তেমন কিছু ছাড় নিতে হবে? না না, সামান্যই চেয়েছেন, 5 লাখ টাকা নগদ। ও, 5 লাখ টাকা নগদ। আচ্ছা আচ্ছা। তাছাড়া খাট বিছানা, ড্রেসিং টেবিল, আলমারি, ডাইনিং আর ড্রয়িং রুমের সেট। ও, এতটুকু? আর
মাত্র 35 ভরি সোনা পেলেই ওরা খুশি। আচ্ছা তবে তবে শর্ত একটা আছে, ওই সোনা যেন বিসি চন্দ্র জুয়েলার্সের দোকান থেকে হয়। বাহ, এতটুকু এটা তো খুবই সামান্য গো। হ্যাঁ, আর 2-4টে ছোটখাটো আবদার আছে। আলমারি গোদরেজের হতে হবে, আচ্ছা আচ্ছা ফ্রিজ ম্যাক্সিমাম সাইজের হতে হবে। আচ্ছা তাছাড়া অন্তত একটি 2 চাকা ছেলের জন্য, ছেলের পছন্দ রয়্যাল এনফিল্ড। ও আচ্ছা আচ্ছা, তা হ্যালো, তুমি রাজি হয়ে এসেছো তো? বিনীতভাবে একটা কথা বলে এসেছি। কি কথা গো? হাত জোড়ে করে বলেছি, মাফ করবেন, আপনাদের মতো এমন ভিখিরির ঘরে মেয়ে দিতে পারবো না। নিশ্চয় বিকিরি, ছাড়ে বংশে বিকিরি গো। 2 হাত পেতে দাঁড়িয়ে আছে নেওয়ার জন্যে। কথাটা বলতে পেরে ভারী তৃপ্তি পেয়েছি গো, ভারী তৃপ্তি। ধন্যবাদ। শেষ কবিতা বলেছিল চম্পা, কিন্তু শেষ কবিতা নয় আমাদের মাঝে আজকে 3 জন। ডলি বলবে তো? বলবে না। ও আরেকজন নতুন সদস্যতা নিচ্ছে, কিন্তু আগেই শর্ত দিয়েছে আমি 3-4 মাস শুনবো, তারপরে বলবো। আর একজন রয়েছেন মালা চৌধুরী এবং ওনার হাজবেন্ড। এখানে অনেকেরই পরিচিত, ওরা নতুন নয় এই জগতে। আর ওনার হাজবেন্ড সুবিনয় চৌধুরী এবং সুবিমল। আচ্ছা, আর একজন রয়েছে দেবাশিস গাঙ্গুলি, আমার ভাতৃসম। ওরা দুজনে আজকে নিজের একটু ছোট্ট করে পরিচয় দিয়ে একটা ছোট করে কবিতা বলবে। আমি প্রথমে সুবিমল তাকে ডাকছি, আপনি আগে আসুন, কেন আঞ্চলিক বলবো ওটা লাস্টে রাখি। আচ্ছা, আপনি খাচ্ছেন তো খেয়ে নিন, তাহলে কিছু খেয়ে খাচ্ছ না, সে চলে এসো, তুই চলে এসো। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে, সকল সুধীজনদের আমি জানাই আমার সান্ধ্য শুভেচ্ছা, বড়দের জানাই প্রণাম। আমি শ্রীমতী মালা চৌধুরী, আমি থাকি সোনারিতে। আজকে আমি প্রথম এসেছি, তো আজকে তো আমি জানতাম না কি বিষয়ে কবিতা বলা হবে, অগস্ট মাস যেহেতু। আর কিছুদিন আগে স্বাধীনতা দিবস গেছে, তো স্বাধীনতা দিবসের উপর একটি কবিতা পাঠ করছি। এটি আঞ্চলিক কবিতা। কবি অরুণ কুমার চট্টোপাধ্যায়ের কবিতা 15ই আগস্টের গল্প। হয়কা আমাকে চিনতে লাগছেন? বাগজুড়ি গায়ের বুজুমবাজি ভর্তি বাবু, শুনেন নাই সে? তারে তারে লাল পাগড়ি গাঁ ঘিরে দিল, ঘর লুইটল, জান লুইটল, বিটি ধম্ম লুইঠে দিল। পৌষের 5 দিনে ইটো রাবণ মাহাতোর গান উঠে বাবু। তো আমরা বুঝতে নাই গা, শেষ তক ছাড়ি নাই। সনসনায় কাঠ চইল, লাঠি আর ট্যাঙ্গি, ওদের বন্দুক বারুদ, এই সকল চিট ছাতুর বৃত্তান্ত কিতাবে কাগজে লেখাপড়ি করেছে তো বাবুরা। আমার নাম তো লিখে নাই একা, বুজুমবাজির কারার পাড়া, তাগদ গুলিতে এখন ফুটা। বুজুমবাজি ইঠনে ঠিকাদারের বেগার গুলি খাইছে। বিশাল ট্রেনে ঝকঝকায় পৌঁছায় নাই কেনে,
শহরটাতে সোনার মিদাল তোমার পাক দিতে লয় একটি কথা বলতে আমি তো লড়াই করেছি লাল মুহাদের সঙ্গে শেষ তো পারি নাই ইতো মানবে তো নাকি তোমার পাঠ নিজের আপনারাই নেন বাবু বড় খাতাটায় নাম লিখান আপনারাই আমার নাম তো থাকে নে বেগার কুলির পাতে লিচ্ছাস কথাটা বলতে দিবেন বাবু পাপ লিবেন নাই মনে আমার ঘর আমার খামার আমার টুকসেক জমি সোনার বন্য ধান ফিরাই দেন কেন বাবু হুঁয়ের গাছ শুনছেন আমার সোনার বন্য ধান শুনছেন গা সোনার বন্য ধান আমার সোনার বন্য ধান সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নাম দেবাশিস। প্রথমবার আপনাদের মাঝখানে এসেছি। আমিও একটু একটু কবিতার চর্চা করি, অনেক ছোটবেলায় করতাম, তারপরে ছেড়ে গেছিল, এখন আবার অনেকদিন পরে বছর খানেক হলে একটু একটু চেষ্টা করছি। আমি একটা কবিতা শোনাচ্ছি, সুনীল গঙ্গোপাধ্যায় লেখা, কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক গোষ্ঠী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, সেই গোষ্ঠী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কান ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাজ উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রোমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এইরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পত্র। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না।
শুভ সন্ধ্যা। আমার নাম সুবিমল চৌধুরী, সোনালী থাকি। আমি আর মালা মিসেস এখানে জয়েন করছি প্রথম দিন আজকে। ছোট একটি কবিতা পাঠ করছি, জানি না কতটা ঠিক হবে, যাই হোক পাঠ করছি। আমি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের একটি কবিতা মানুষ হতে পারিনি, কবিতাটি পাঠ করছি। তুমি স্বপ্ন দেখেছিলে এক জাগ্রত ভারতবর্ষের, এক সমৃদ্ধ ভারতবর্ষের, এক নতুন ভারতবর্ষের, যার প্রত্যেকটি মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে সগর্বে বলবে, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চান্ডাল ভারতবাসী আমার রক্ত। আমার ভাই বলবে, ভারত আমাদের দেশ, আমার গর্ব ভারত, আমার স্বপ্ন ভারত, আমার স্বর্গ ভারত। ভারতের কল্যাণ আমার কল্যাণ, আমাদের সবার কল্যাণ। দীর্ঘ 61 বছর চলে গেল এক এক করে, কিন্তু কই আজও আমরা পারলাম না তোমার সাধের স্বপ্নকে সত্য করে তুলতে। তোমার গর্বকে আমাদের সবার গর্ব করে ভাবতে, তোমার স্বর্গকে আমাদের সবার স্বর্গ করে দেখতে। না পারার কারণ তোমার শর্ত আমরা পূর্ণ করতে পারিনি। তুমি বারবার চেয়েছিলে একটি জিনিস, মানুষ, খাঁটি মানুষ, নিটোল নির্ভেজাল। সংখ্যায় আমরা অনেক অনেক, কিন্তু তোমার শর্তের মানুষ হতে পারেনি। ধন্যবাদ। প্রথম দিকটা কেমন লাগলো? প্রথম দিকটা কেমন লাগলো? এই সংস্থার নাম বাতিক মন্দিরে আমরা অনেক শুনছিলাম, আর এখানে অনেক গুণীজন আসেন, ওনাদের পাঠ শুনতে পারবো। আর আজকে যেটা শুনতে পেরেছি খুবই ভালো লাগলো, নানান ধরনের কবিতা শুনলাম, প্রতি নাটক শুনলাম, তো সত্যি খুব ভালো লেগেছে। আর আমরা আশা করি আমি অ্যাটলিস্ট অনেক কিছু শিখতে পারবো, একটু কবিতা বলাটা ভালো করতে পারবো, সেই আশায় এখানে আসা। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, আপনার ভালো লেগেছে শুনে আমাদেরও ভালো লাগলো। মানে ফর্মটা জমা করে, তবে ফর্মটা ফিল আপ করে জমা করছে। আচ্ছা চম্পা, খুব সুন্দর তোমার সঞ্চালনা হয়েছে, অনেক ধন্যবাদ। আর প্রত্যেকেরই আমরা সবাই শুনলাম, খুব সুন্দর সুন্দর কবিতা শুনলাম। তবে কিছুটা ভারাক্রান্ত মন হলো নিশ্চয়ই কিছু কিছু কবিতা শুনে। কথা বলবো না, অনেক দেরি হয়েছে, এবার আমাদের শুরু করতে। আমাদের বাচিক মন্ডলের নতুন নিয়ম, মানে অন্য জায়গায় গেস্টকে সবার আগে বলতে হয়, আমরা গেস্টকে সবার পরে রাখি এবং তার কাছে কিছু শুনতে চাই। ঝর্ণাদিকে রিকোয়েস্ট করবো একটু কিছু বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা। বাচিক মঞ্জুরির অধ্যক্ষ শ্রী বাদল মিত্র এবং সচিব সুস্মিতা গাঙ্গুলি এবং সমস্ত সদস্যদের জানাই
আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সেই সঙ্গে বাচিক মঞ্জুরির সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করি। অনুষ্ঠানের শুরুতে এই সুন্দর একটি পুষ্পস্তবক, বিভিন্ন রঙের ফুলে শোভিত একটি পুষ্পস্তবক দিয়ে আমাকে উপহার দেওয়া হলো। আর অনুষ্ঠানের শেষে বলতে পারি, এই এতজনের কাছে এই বিভিন্ন কবিতার যে পুষ্পস্তবকটি পেলাম সেটি আরও সুন্দর। বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের, যেমন পরিবেশনা তেমনি কবিদের সেই সুন্দরভাবে ব্যক্ত তাদের অভিজ্ঞতা। এবং আজকের এই সভায় আমি যে আমন্ত্রিত হয়েছি তার জন্য আমি আপ্লুত এবং গর্বিত। সত্যিকারের এটি একটি খুব সফল প্রয়াস, এবং এই সফলতায় যদি কখনো আমাদের কোনো কিছু আমরা করতে পারি তাহলে নিজেদেরকে ধন্য মনে করব। আবৃত্তি দিয়ে প্রত্যেক শিশুই কবিতা ভালোবাসে, এবং আমরা সকলেই জানি খুব ছোটোবেলায় স্কুলে আবৃত্তি দিয়ে, প্রতিযোগিতা দিয়ে, এবং স্কুল কলেজ পরবর্তীকালে চলেছে। এবং বর্তমানে তো যেমন বাচিক শিল্পী, এটা তো একটা মানে প্রফেশনেও গেছে। আগের দিনে এরকম মনে করা হতো না যে আবৃত্তি করে একটা অর্থ উপার্জন করা যায়। এটা সেই সঙ্গে একটা ইকোনমিক্স বা এর মধ্যে একটা ইকোনমিও আছে। সেটা তো একটা বাচিক শিল্পীদের বা আবৃত্তির ক্ষেত্রে একটা সফলতা বটে। এবং এই প্রয়াস জামশেদপুরে আমার জ্ঞানে এটা প্রথম। সেই জন্য যারা এটা শুরু করেছে এবং যাদের এটা মস্তিষ্ক প্রসূত, তাদের আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং সত্যিকারের মানে এটা আমি অন্তর থেকেই বলছি, আন্তরিক কথাটা এটা আমাদের একটা ফর্মুলা এসে গেছে, কিন্তু আমি আন্তরিকভাবেই তাদেরকে এই শুভেচ্ছা দিই। আর আজকাল তো মানে যেমন ব্যান্ড হয়, এমনি কলকাতায় আছে কবিতার ব্যান্ড। এখানেরও যেটা তোমাদের 23-এ শুরু হয়েছে, 24-এ প্রথমে যে আমরা তোমাদের অনুষ্ঠান হয়েছিল, বর্ষপূর্তি অনুষ্ঠান, সেখানকার যে পরিবেশনা, তো সেই অভিজ্ঞতা থেকেও বলতে পারি যে এটাও কোনো অংশে ব্যান্ড থেকে কম না। খুব ভালো, প্রত্যেকে মানে আলাদাভাবে কিছুই বলতে পারবো না, প্রত্যেকের পরিবেশনা এত সুন্দর। এবং আমার মনে হয় আরও অনেক আগ্রহ বাড়াচ্ছে। এই একটু আগে প্রবীরই বোধহয় বলেছিল না যে 1 বছরের মধ্যে 48 জন সদস্য, এবং আরও অনেকে উন্মুখ হয়ে আছে সদস্যতা নেওয়ার। এটা তো একটা সংস্থার পক্ষে অত্যন্ত মানে সফলতার দিকে, এটা তাদের জন্য একটা গর্বের বিষয়। এবং এই সর্বরকমের আমি এর সাফল্য কামনা করি। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তুমি এসো, তোমাকে ডাকতে পারি, এসো এখানে, এসো। কি এসো না, এই বাচিক মন্দিরকে ভালোবেসে আমার ছোট্ট অনেক অনেক ধন্যবাদ ঝর্ণাদি, তুমি এসেছো আমাদের মাঝখানে, এতক্ষণ বসে কবিতা শুনেছো, এটাই আমাদের বিরাট পাওনা। তারপর এটা তো এক্সট্রা, এটা একদম বোনাস। আজকের মতো তাহলে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। আসলে খুব একটা বলার অভ্যেস নেই, যখন যেটা মনে হয় বলে দিই। শুভরাত্রিটা বলে গেছি।